হচ্ছে। তুরান ভাই বনুকে ঠকাতে পারে না, আমি তাকে চিনি। তুরানের পক্ষে আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার কাছে আমার মেয়ে সবচেয়ে বেশি আপন, আর যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাকে আমি একদম ছাড়বো না। আর তুমি যদি তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলো তাহলে তোমাকেও শাস্তি দিতে আমি দুইবার ভাববো না, কথাটা মাথায় রেখো। বাবার শক্ত চোখ মুখ আর হিংস্র কণ্ঠ শুনে প্রয়াস এবার চুপ হয়ে যায়। তর্ক করা ওর স্বভাবের সাথে যায় না। তবে প্রয়াসের মাথায় এবার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে কিভাবে জড়াতে পারে, সেই হিসাব মেলাতে পারছে না প্রয়াস। যেখানে প্রয়াস জানে যে তুরান পিহুকে ঠিক কতটা ভালোবাসে, কত শত পাগলামি করেছে পিহুর জন্য, তাহলে সেখানে অন্য কেউ কিভাবে আসতে পারে। চিন্তায় মগ্ন প্রয়াস চিন্তা করতে করতে সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। ত্রিয়াসকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে পিহু বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে শফিক সাহেব। চোখে মুখে তার চিন্তার আভাস। সকাল থেকে না খেয়ে আছে বাসার সবাই। অতিরিক্ত চিন্তার ফলে শফিক সাহেবের প্রেশার বেড়ে গেছে। তবুও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি। কাউকে বললে তারা জোর করে খাইয়ে ওষুধ খাওয়াবে, আর আপাতত কোনো কিছু পেটে দেওয়ার মতো মন মানসিকতা বা ইচ্ছা কোনোটাই নেই তার। তাই ঘাড় উঁচু করে চুপচাপ বসে আছেন। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে তিয়াস নিচে নেমে আসে। বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে, বনু ফিরেছে জেঠু, বনু বাড়ি ফিরেছে। নিজের রুমে দরজার কাছে বসে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিল তুরান। এমন সময় তিয়াসের বলা বনু বাড়ি ফিরেছে কথাটা শুনেই হুট করে চোখ খুলে তাকায়। সাথে সাথে এক প্রকার দৌড়ে নিচে নেমে আসে। অস্থির কণ্ঠে বলতে থাকে, কোথায় পিহু? তিয়াস কোথায় পিহু? ভাই ও ফুপির বাড়ি আছে, প্রয়াস এইমাত্র SMS করে জানালো আমাকে। আর কিছু শোনার ধৈর্য নেই তুরানের। তিয়াসের কথা পুরাটা না শুনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য প্রয়াসদের বাড়ি। পিহুদের বাড়ির গেটে এসে জোরে জোরে পিহুর নাম ধরে ডাকতে থাকে তুরান। তুরানের পিছু পিছুও ওর বাড়ির সবাই চলে এসেছে। আসলাম সাহেব পিহুর ঘরে এতক্ষণ ছিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন। পিহু ঘুমিয়ে পড়েছে তাই ধীর পায়ে বেরিয়ে এসেছেন। দরজার কাছে আসতেই শুনতে পান তুরানের চেঁচামেচি। এই মাঝরাতে বাড়ির সামনে এসে পিহুর নাম ধরে জোরে জোরে ডাকায় বেশ বিরক্ত হন তিনি। হাত ঘড়িতে তাকিয়ে দেখেন রাত বাজে 1:45। আস্তে করে পিহুর ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে তিনি নিচে নেমে আসেন। ড্রয়িং রুমে এসে দেখেন পিয়াসা বেগম কাচুমাচু করে দাঁড়িয়ে আছেন। গেট খুলবেন কি খুলবেন না সেটা ভাবছেন। পিয়াসা বেগমের দিকে রাগি চোখে একবার তাকিয়ে আসলাম সাহেব চলে যান সোজা গেটের দিকে। মেন গেট খুলে দিতেই সবার আগে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তুরান। পিহুর নাম ধরে ডাকতে ডাকতে পিহুর ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু কয়েক কদম যেতে আসলাম সাহেব পথ আটকে দাঁড়ান। চোখ মুখ শক্ত করে বলেন, এখানে কি চাই? মাঝরাতে এভাবে চিল্লাচিল্লি করার মানে কি? ভ্রু কুঁচকে যায় তুরানের। আসলাম সাহেবের এমন কথার কোনো মানে তুরান বুঝতে পারছে না। আশ্চর্য কণ্ঠে তুরান বলে, এখানে কি চাই মানে? পিহু কোথায়? আমার ওর সাথে কথা বলা খুব দরকার। কোনো দরকার নেই, আমার মেয়ের থেকে তুমি দূরে থাকবেই। দূরে থাকবো মানে কি? ও আমার বউ, আপনি আমাকে আমার বউয়ের থেকে দূরে থাকতে বলছেন? হ্যাঁ বলছি, তুমি আমার মেয়ের সাথে যা অন্যায় করেছো, তুমি যে এখনো সুস্থ শরীরে দাঁড়িয়ে আছো এটাই বেশি। দুই শ্বশুর জামাইয়ের দ্বন্দ্বে পুরো পরিবার নির্বাক। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। সবাই চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। আসলাম সাহেব যে প্রচন্ড রেগে আছেন সেটা তার গম্ভীর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তুরান এতক্ষণ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে চেহারার পরিবর্তন ঘটছে। তাইবা বেগম আর শফিক সাহেব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। এখন যদি তুরানও রেগে যায় তাহলে ওকে সামলানো অসম্ভব। এদিকে পিহুর কাছে যেতে না দেওয়ায় তুরানের ধৈর্যের বাতও ভেঙে যাচ্ছে। আসলাম সাহেবের সামনাসামনি সোজা হয়ে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে বলে, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আপনি কি জানেন আপনি আইন বিরোধী কাজ করছেন? আপনি আমাকে আমার বিয়ে করা বউয়ের সাথে দেখা করতে দিচ্ছেন না। এই পর্যায়ে আসলাম সাহেবের চোখ মুখ আরো শক্ত হয়ে যায়। কণ্ঠ আরো গম্ভীর করে বলেন, আমি তোমাকে আমার মেয়ের কাছে যাওয়ার থেকে আটকাচ্ছি। সেটা যদি আইন বিরোধী কাজ হয় তাহলে তুমি যেইটা করেছো সেটা কি? তোমাকে তো জেলে দেওয়া উচিত। তুরানের মেজাজ এবার যাই বিগড়ে। রাগী কণ্ঠে তুরান বলে, দেখুন, পিহুর সাথে আমার দেখা করা খুবই জরুরি। পিহু আমাকে ভুল বুঝেছে। প্লিজ
আগে ওর সাথে কথা বলতে দিন, তারপর আপনাদের সবার কথা আমি শুনবো। কিন্তু আগে পিহুর কাছে যাওয়া জরুরি। ফিরে যাও তুমি। পিহুর সাথে তোমার দেখা হবে না। আমার মেয়েকে আমি তোমার কাছে আর যেতে দেব না। দেখি কিভাবে আটকান। বলেই তুরান আসলাম সাহেবের হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে লম্বা লম্বা পায়ে উপরে উঠে চলে যায়। আসলাম সাহেব হতবাক। তুরান যে এমনটা করবে সেটা তিনি ভাবেননি। হুশ ফিরতেই তুরানকে আটকানোর জন্য দৌড়ে এগিয়ে যান, কিন্তু ততক্ষণে তুরান পিহুর রুমের ভিতরে ঢুকে পড়েছে। আসলাম সাহেব আসার আগেই ঠাস করে দরজা আটকে দেয়। আসলাম সাহেব ব্যস্ত পায়ে সিঁড়ির কাছে যেতেই শফিক সাহেব তাকে থামিয়ে দেন। আসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, বাচ্চাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আসলাম, ওদের ব্যাপার ওদের দুজনকে মিটিয়ে দিতে দাও, প্লিজ আটকেও না। আসলাম সাহেব রাগে ফুঁসছেন। রাগী চোখে তাকান পিহুর ঘরের দরজার দিকে। অপেক্ষা করতে থাকেন তুরানের বাহিরে বেরোনোর। মনে মনে ঠিক করেন তার মেয়েকে ঠকানোর অপরাধে তুরানকে এবার তিনি কঠিন শাস্তি দেবেন। সারাদিন কান্নাকাটি করে ক্লান্ত শরীর নিয়ে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল পিহু। সারাদিনের শারীরিক ক্লান্তি আর মানসিক চাপ সামলে শরীর এখন নিথর হয়ে পড়ে আছে। জীর্ণ ছিন্ন শুকনো মুখ, এলোমেলো চুল, ধুলোবালিতে মাখা জামা কাপড়। পিহুর এমন করুণ হাল দেখে তুরানের বুকের ভিতর ধক করে ওঠে। নিজের একটা বোকামির জন্য পিহু যে এত কষ্ট পাবে সেটা তুরান কখনোই ভাবেনি। ধীর পায়ে এগিয়ে যায় পিহুর দিকে। পিহুর মাথার কাছে বসে কাঁপা কাঁপা হাতটা রাখে পিহুর গালে। পিহুর ফোলা ফোলা দুই গালে কান্নার পানি শুকিয়ে দাগ হয়ে আছে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটা কি পরিমাণ কান্না করেছে। কষ্ট হচ্ছে তুরানের। নিজের গালে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করছে। হঠাৎ গালে কারোর হাতের অস্তিত্ব অনুভব করতে নড়ে চড়ে ওঠে পিহু। ঘুমটা হালকা হয়ে গেছে। ঘুমানোর আগে নিজের পাশে বাবাকে দেখেছিল, তাই পিহু ভাবে এখনো হয়তো তার বাবাই কাছে আছে। চোখ বন্ধ রেখে গালের হাতটা নিজের হাতে চেপে ধরে ব্যথাতুরক কণ্ঠে পিহু বলে, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, বুকের ভেতর খুব ব্যথা করছে। এই ব্যথা কমবে কিভাবে বলো না? পিহুর এমন করুণ কণ্ঠ শুনে তুরানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে বুকে ক্রমাগত আঘাত করেই যাচ্ছে। এদিকে নিজের বাবার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে কিছুটা আশ্চর্য হয়ে যায় পিহু। চোখ মেলে উপরে তাকাতে চোখের সামনে ভেসে ওঠে তুরানের মুখ। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে পিহু। এই সময় এখানে তুরানকে সে মোটেও আশা করেনি। লাফিয়ে উঠে বসে। হঠাৎ করে জেরিনের তুরানকে জড়িয়ে ধরার মুহূর্ত মনে পড়ে যায়। রাগে দুঃখে অভিমানে মুখ ঘুরিয়ে নেয় পিহু। তুরানের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। পিহুকে মুখ ঘুরিয়ে নিতে দেখে মাথা নিচু করে ফেলে তুরান। পিহু তুরানকে মারাত্মক ভুল বুঝেছে, সেটা পিহু আচরণে প্রমাণ পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে তুরান প্রথমে বলা শুরু করে, আমার পিহু পাখি কি আমার উপর রেগে আছে? রেগে থাকারই কথা, কারণ মাথায় যে কোনো বুদ্ধি নেই তার, খালি উল্টাপাল্টা চিন্তা থাকে মাথায়। তখন যে ওভাবে রেগে চলে আসলি, তারপর কোথায় গিয়েছিলি শুনি? জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম? পাগলের মতো তোকে রাস্তায় রাস্তায় খুঁজেছি। আমাকে তো তখন কিছু বলারই তো সুযোগ দিলি না। যদি একটাবার আমার কথা শুনতি তাহলে আজ সবই স্বাভাবিক থাকতো। পিহু নিশ্চুপ পাথর হয়ে বসে আছে। না মুখে কোনো কথা আছে, না নড়াচড়া। পিহুকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তুরানের। কিছুটা ভয়ও হচ্ছে। পিহুর এমন চুপ হয়ে যাওয়া তুরানের কাছে স্বাভাবিক লাগছে না। ভয় ভয় কণ্ঠে তুরান বলে, কি হলো পিহু, কিছু বলছিস না কেন? কথা বল। পিহু তবুও চুপ। তুরান এবার বিচলিত হয়ে পড়ে। অস্থির কণ্ঠে বলে, এই পিহু প্লিজ চুপ থাকিস না। তোর চুপ থাকা দেখে আমার খুব ভয় করছে। আচ্ছা তোর রাগ হয়েছে তো? বেশ, তুই রাগ দেখা। মনের যত অভিমান যত অভিযোগ আছে সব বলে ফেল, আমি শুনবো। তারপর আমি বলবো তোর কি কি অভিযোগ আছে বল। এই পর্যায়ে মুখ তুলে তুরানের দিকে তাকায় পিহু। পিহুর চোখ দেখে চমকে ওঠে তুরান। এই চোখ দুটো আজ ভিন্ন কথা বলছে। যে চোখে তুরান আজ পর্যন্ত শুধু ভালোবাসার অভিমান দেখেছে, আজ সেই চোখে আকাশ সমান ঘৃণা দেখতে পাচ্ছে। তুরানের ভয় হচ্ছে, পিহুকে হারানোর ভয়। তুরানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়ে তুরানের বাচ্চার মাও হতে চলেছে। কথাটা মাথায় আসতে মুহূর্তেই পিহুর চোখ মুখের পরিবর্তন ঘটে। চেহারা হয়ে যায় কঠিন। তুরানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, চলে যান এখান থেকে। কেন এসেছেন আমার কাছে?
যে আপনার আপন আপনি তার কাছেই যান। হালকা হাসে তুরান, একটু এগিয়ে এসে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে বলে, বাপরে এত রাগ! এই ছোট্ট মাথায় এত এত রাগ আসে কোথা থেকে শুনি? তাছাড়া যে আমার আপন তার কাছেই তো এসেছি, আর কোথায় যাব? পিহুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, রাগের আগুন উত্তপ্ত লাভার মতো বেরিয়ে আসতে চাইছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার চেঁচিয়ে ওঠে পিহু। তুরানের মুখোমুখি দাঁড়িয়ে হিংস্র কণ্ঠে বলে, কে আপন? কিসের আপন? আমাকে কখনো আপন ভেবেছেন আপনি? নিজের কাছের কেউ ভেবেছেন? আপন মনে করলে আপনি আমাকে এভাবে ঠকাতে পারতেন না। ছি তুরান ভাই, আপনি এত খারাপ! আমাকে ছোট পেয়ে এত বাজেভাবে ঠকালেন। নিজের ঘরের বউকে রেখে বাহিরে পরকীয়ার সম্পর্কে জড়ালেন। কিছুদিন পর আপনার বাচ্চাও আসবে। ছি, আপনার তো চরিত্রেরই ঠিক নেই, বেঈমান। একদমে কথাগুলো বলে হাঁপাতে থাকে পিহু। গলাটা শুকিয়ে গেছে, বুকের ভিতর যেন দামামা বাজছে। তুরানের সাথে এর আগে কখনো এত বাজেভাবে কথা বলেনি পিহু। আজই প্রথম গলা উঁচু করে এমন কথা শোনালো। প্রথমবার এমন দুঃসাহস দেখানোর জন্য কিছুটা ভয়ও পাচ্ছে পিহু। এদিকে তুরান পুরোই হতবাক। পিহু যে এমন কোনো কথা বলবে সেটা ছিল তুরানের ধারণার বাহিরে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু চুপচাপ শুনেই যাচ্ছে। তুরানকে এমন চুপ থাকতে দেখে পিহু বুকে আবার ব্যথা শুরু হয়। তুরানকে কোনো উত্তর দিতে না দেখে ভাবনায় পড়ে যায় পিহু। সাথে সাথে বাড়ে অভিমানও। তুরান কোনো কিছু বলছে না। কেন বলছে না যে পিহু তুই যা ভাবছিস সব ভুল? কেন অন্য কোনো কাহিনী শুনিয়ে নিজেকে নির্দোষ দাবি করছে না? তবে কি সে সত্যি অপরাধী? হ্যাঁ, তাই হবে। যদি এসব মিথ্যে হতো তাহলে তার নামে এত বড় অপবাদ দেওয়ার পর সে প্রতিবাদ করত, জোর গলায় বলতো এসব মিথ্যা, আমি নির্দোষ। কিন্তু তুরান তো এমন কিছুই বলছে না। কান্নারা পিহুর গলার কাছে এসে দলা পাকিয়ে আছে, না পারছে কাঁদতে আর না পারছে কান্না আটকাতে। একটা ঢোক গেলে পিহু বলে, আমি আপনাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম তুরান ভাই। হ্যাঁ মানছি, আমাদের বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত, আর আপনি আমাকে বিয়ে করতে চাননি, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেছেন। কিন্তু আমি ভেবেছিলাম আপনি অন্য সবার মতো সম্পর্ক ভাঙবেন না, ধীরে ধীরে আমাকে মেনে নেবেন। আমি ভুল ছিলাম। আপনিও অন্য সবার মতো সম্পর্কের কদর করলেন না, এইভাবে আমাকে ঠকালেন। বিচ্ছেদ তো আজকাল অহরহ হয়। আপনি না হয় সম্পর্কের কদর করে থেকে গিয়ে প্রমাণ করতেন যে ভালোবাসা এখনো আছে, বিয়ে নামক পবিত্র বন্ধনের একটা অদৃশ্য টান আছে। হোক না সে বিয়ে অনিচ্ছাকৃত, কিন্তু আপনিও তো অন্যদের মতো সম্পর্কের বন্ধন ছিন্ন করলেন। আরিফ ভাইয়া ঠিকই বলেছিল যে স্বামীদের অন্ধের মতো বিশ্বাস করতে নেই। আমাকে ছোট পেয়ে বোকা পেয়ে আপনি সত্যিই ঠকালেন। প্লিজ চলে যান এখান থেকে। নিজের প্রেমিকার অনাগত সন্তান নিয়ে সুখে থাকুন। আপনার মুখ আর আমাকে কখনো দেখাবেন না, চলে যান। তুরানের দৃষ্টি শীতল, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে। এই পিহুকে তুরান চেনে না। তুরানের পিহু তো ছিল নরম মনের বাচ্চা স্বভাবের, কিন্তু আগের পিহু আর আজকের পিহুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুরান ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে তোর মনে হচ্ছে আমি পরনারীতে আসক্ত হয়েছি, আর জেরিনের গর্ভের বাচ্চাটা আমার? তোর আসলে এটা মনে হয়? মনে হওয়ার কিছু নেই, আমি সব নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তাচ্ছিল্যে হাসে তুরান, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, তুই অনেক বদলে গেছিস পিহু, আর আগের মতো নেই। তোর মধ্যে আমার প্রতি যে বিশ্বাসটা ছিল আজ সেটাও নেই। জানিস পিহু, সম্পর্কে বিশ্বাস থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক কোনোদিন টেকে না। আর আমাদের সম্পর্কে বিশ্বাসের ভিত্তিটা খুবই নড়বড়ে। যাই হোক, আমি এখন কিছু বললে তো তুই বিশ্বাস করবি না, ভাববি নিজেকে বাঁচাতে মিথ্যে বলছি। তাই এখন কিছু না বলাই ভালো। চলে যাচ্ছি আমি। যেদিন তোর বিশ্বাস ফের অর্জন করতে পারবো সেদিন ফিরে আসবো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সব চোখের দেখা সত্যি হয় না। কোনো কোনো সময় মানুষের বোঝারও ভুল থাকে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় তুরান। অভিমানী চোখে তাকিয়ে আছে পিহু। অন্যায় করে ক্ষমা না চেয়ে এভাবে চলে গেল, পাষাণ মানুষ একটা। তুরানের এই আচরণ পিহু মানতে পারছে না। মনে মনে ঠিক করে আর কখনো তুরানের কাছে ফিরে যাবে না। সে তার প্রেমিকাকে নিয়ে সুখে থাকুক, পিহু একাই থাকবে।
ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। উপরে পিহুর চেঁচামেচি সবাই শুনেছে। দুজনের মধ্যে ঝামেলা মীমাংসা হওয়ার বদলে মনে হচ্ছে উল্টো আরো ঝামেলা লেগে গেল। সবার ভাবনার মাঝে তুরান হনহন করে নিচে নেমে আসে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তুরান যেতেই শফিক সাহেব আর তাইবা বেগম একে অপরের দিকে তাকান। পিহুর কথা নিজ থেকে সবাই শুনেছে। চিন্তা কমার বদলে আরো যেন চিন্তা বেড়ে গেল সবার। তুরান বাসা থেকে বের হয়ে যেতেই আসলাম সাহেব রাগে চোখে তাকান পিয়াসা বেগমের দিকে। কাট কাট কণ্ঠে বলেন, রুমে আসো পিয়াসা, তোমার সাথে কথা আছেই। কথাটা বলেই হন করে তিনি নিজের রুমে চলে যান। শফিক সাহেব একবার বোনের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে পড়েন। তার পেছন পেছন যান তাইবা বেগম, তাহমিনা আর তিয়াস। অসহায় চোখে